পশ্চিমবঙ্গ হলো এমন একটি রাজ্য যেখানে একটি শাসক দল ক্ষমতা থেকে আউট হওয়ার পর তারা কখনোই ফিরে আসেনি। এই যেমন ধরুন 1977 সালে তৎকালীন পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা জাতীয় কংগ্রেস জন আন্দোলনের মাধ্যমে কমিউনিস্ট পার্টিদের কাছ থেকে চরমভাবে হেরে যাওয়ার পরে তারা মূলত পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আর তেমনই 1977 থেকে 2011 সাল 34 বছর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআইএম বিভিন্ন রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে 34 বছর পশ্চিমবঙ্গের ক্ষমতার সিংহাসন দখল করেছিল। প্রথম 24 বছর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মাননীয় জ্যোতি বসু, আর তারপরের 10 বছর মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। কালের নিয়মে তারা একটি বড়সড় রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হন এবং 2011 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তারা ক্ষমতাচ্যুত হন। তৎকালীন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট প্রায় 170টিরও বেশি আসনে জয়লাভ করে পশ্চিমবঙ্গের শাসক দল হিসাবে নির্বাচিত হয়। আর তখনই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচনে কি এমন হলো যার কারণে তিনি এবং তার দল সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে পড়ল? তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমি থেকে এবার তৃণমূল কংগ্রেসও সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে? নমস্কার, আমি অরিজিৎ, কেস স্টাডি বাই অরিজিৎ ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর যদি এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্র ভারতবর্ষের অন্যান্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির থেকে সম্পূর্ণভাবে আলাদা। অন্যান্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক খুব কম। কমিউনিস্ট শাসনে যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার হয়েছিল, বিগত 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনে ঠিক একই প্রতিফলন দেখা গিয়েছে। বহু সাধারণ মানুষকে রাজনীতি থেকে করে কমে খাওয়ার একটি সুযোগ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক মতাদর্শ এক জিনিস, কিন্তু কোনো একজন মানুষের জন্য যখন রাজনৈতিক প্রচারে নামা হয় তখন বিষয়টি অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। তখন তারা সমাজের মধ্যে একটি প্রভাব বিস্তার করতে লাগে। এটা গেল কোনো স্কুল কলেজের শিক্ষক বা প্রফেসরদের কথা। সমাজের নিচুতলার মানুষকে এর সঙ্গে সরাসরি রুজিরুটি হিসাবে ইনভলভ করানো হয় এবং তারা অনেক ক্ষেত্রে সরকারি অর্থ ভাতা হিসাবে বা সাইড ইনকাম হিসাবে সরকারের শাসক দলের কাছ থেকে পেয়ে থাকেন। কিন্তু যখন রাজনৈতিক ময়দানে নির্বাচনে যখন সেই দলটি ধরাশায়ী হয়ে পড়ে, তখন সেই নিচুতলার কর্মীগুলো নিজেদের রুজিরুটির সন্ধানে বা নিজেদের স্বার্থে পরবর্তী শাসক দলে সুইচ করে। আর তখনই এত বড় একটা এম্পায়ার অর্থাৎ শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে নিচে থেকে ভেঙে পড়ে। তবে শুধুমাত্র নিচুতলার কর্মী এইভাবে সুইচ করার জন্য যে এত বড় একটা দল ভেঙে পড়ে তাই নয়। পশ্চিমবঙ্গের একজন সাধারণ ভোটার অন্যান্য রাজ্যের একজন সাধারণ ভোটারের থেকে একটু ভিন্ন মাত্রায় চিন্তা করেন। কোনো একটি দল তাদের নির্বাচনের প্রতিশ্রুতিপত্রে যে সংকল্পগুলি রাখেন সেগুলিকে তারা অনেক ক্ষেত্রেই ফলো করেন এবং তার প্রতিফলন হয় পরবর্তী নির্বাচনে। তাই এক্ষেত্রে প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে বিজেপি একটি 15 দফা প্রতিশ্রুতিপত্র পেশ করেছিলেন। এই যেমন ধরুন, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারপর গত 15 বছর ধরে তৃণমূল সরকার যে দুর্নীতির আখড়া তৈরি করেছিল এই রাজ্যটিকে, তার খতিয়ান তারা বের করবে ইঞ্চিতে ইঞ্চিতে। কাটমানির সংস্কৃতি অর্থাৎ সিন্ডিকেট রাজ তারা নির্মূল করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা এবং সপ্তম পে কমিশন বাস্তবায়ন করবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা প্রতি মাসে তাদের 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশের ব্যাটালিয়ন। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য থাকবে 33% আসনের সংরক্ষণ। মহিলাদের স্বাবলম্বী করতে তারা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ধান, আলু, আম চাষের বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। রাজ্যের প্রতিটি মৎস্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গের একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানি কেন্দ্র হিসেবে পরিণত করা হবে। আর এর সঙ্গেই সবচেয়ে বড় ঘোষণা যেটা আমাদের প্রধানমন্ত্রী করেছিলেন, সেটা হচ্ছে ক্যাবিনেটের প্রথম বৈঠকের পর থেকেই গোটা দেশ জুড়ে যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে আছে সেটিকে যত দ্রুত সম্ভব চালু করা হবে। আমরা অলরেডি জানি যে কল্যাণীতে একটি এইমস তৈরি হয়ে আছে, যেটি এখন সম্পূর্ণরূপে কার্যকর না হলেও
আংশিক রূপে কার্যকর, কিন্তু উত্তরবঙ্গে এইরকম কোনো ফেসিলিটি নেই। সেই জন্য উত্তরবঙ্গে একটি এইমসের প্রস্তাবনাও রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের আবেগ জড়িয়ে আছে বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে। তাই বিজেপি তাদের প্রতিশ্রুতিপত্রে একটি বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। আর শেষমেশ যেটা না বললেই নয়, আমরা দেখেছি গত 15 বছর ধরে আমাদের রাজ্যে স্বাধীনভাবে ধর্মাচরণে একটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিজেপি তাদের প্রতিশ্রুতি পত্রের মধ্যে ঠিক এই বিষয়টিও রেখেছে যে রাজ্যের প্রতিটি সাধারণ নাগরিক তারা স্বাধীনভাবে এই রাজ্যের মধ্যে নিজেদের ধর্মাচরণ করতে পারবে। পশ্চিমবঙ্গের সাধারণ ভোটার, সাধারণ মানুষ তারা প্রত্যেকেই রাজনীতি সম্বন্ধে যথেষ্ট সচেতন। গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে যে সমস্ত ছোট ছোট দুর্নীতির খবর তারা পেয়েছে, তারা 2026 সালের নির্বাচনে নিজেদের তার প্রতি বিরক্ত প্রকাশ করেছে। গত 2013 সাল, 2018 সাল এবং 2023 সালে পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, আমরা নিউজ মিডিয়াতে এবং ডিজিটাল মিডিয়াতে দেখেছিলাম পঞ্চায়েত স্তরে বহু জায়গায় সাধারণ নমিনেশনটুকু পর্যন্ত করতে দেওয়া হয়নি। তাই ভারতবর্ষের নির্বাচন কমিশন ওই বিষয়গুলি মাথায় রেখে প্রতিটা মানুষকে তাদের নির্বাচনের যে অধিকার সেটা সুনিশ্চিত করেছিলেন এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে, এবং সাধারণ মানুষ ব্যাপক হারে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া দুটি দফায় প্রায় 93% মানুষ, যেটা সর্বভারতীয় স্তরে একটি রেকর্ড হয়েছে, অংশগ্রহণ করেছিলেন এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে। তারা নিজেদের মতামত ব্যালট বক্সে উন্মোচন করে দিয়েছেন। আর এখন এতগুলি প্রতিশ্রুতি যদি ভারতীয় জনতা পার্টি তাদের আগামী দিনের কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলন না ঘটান, তাহলে আমি নিশ্চিত যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন জনগণ এই দলকেও পশ্চিমবঙ্গ থেকে চিরতরে মুছে দেওয়ার চিন্তা ভাবনা করবেন।